Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, প্রত্যেকটা স্ট্রাকচার আজকে খুব ইম্পর্টেন্ট। এই স্ট্রাকচারগুলোকে তোমরা তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে পারো। প্রতিদিনের ব্যবহৃত সেন্টেন্সগুলোতে এই স্ট্রাকচারগুলোকে ব্যবহার করতে পারো। আর এগুলোকে ব্যবহার করে তোমরা তোমাদের সেন্টেন্সগুলোকে আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারো। আমি আজকে প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কি করে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো। আর যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো বাই অল মিনস। বাই অল মিনস, যার অর্থ হলো যে কোনো ভাবে বা যে কোনো উপায়ে। আমরা প্রায় বলে থাকি যে কোনো উপায়ে আমাকে এটা করতে হবে, যে কোনো উপায়ে আমাকে প্রকল্পটা সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটা ব্যবহার করতে পারি, এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যে কোনো উপায়ে আমাদের এই সমস্যাটির সমাধান করতে হবে। We have to solve this issue by all means. We have to solve this issue by all means. যদি আমি বলি যে কোনো উপায়ে সে পরীক্ষাটায় পাশ করতে চায়, she wants to pass the exam by all means. She wants to pass the exam by all means. আরেকটা এক্সাম্পল দেখো, যে কোনো উপায়ে তাকে ওই ভুলটা করা থেকে থামাও। By all means stop him from making that mistake. By all means stop him from making that mistake. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা বাই অল মিনসকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমার মনে হয় খুব সহজেই তোমরা স্ট্রাকচারটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো টু সাম এক্সটেন্ট। টু সাম এক্সটেন্ট এর অর্থ হলো কিছুটা পরিমাণে বা কিছুটা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে টু সাম এক্সটেন্টকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমি কিছুটা তোমার সাথে একমত। আই এগ্রি উইথ ইউ টু সাম এক্সটেন্ট। আই এগ্রি উইথ ইউ টু সাম এক্সটেন্ট। কিছুটা পরিমাণে সেই ভুলটার জন্য দায়ী। টু সাম এক্সটেন্ট শি ইজ রেসপন্সিবল ফর দিস মিস্টেক। টু সাম এক্সটেন্ট শি ইজ রেসপন্সিবল ফর দিস মিস্টেক। যদি আমি বলি কিছুটা হলেও আমি তোমার পরিস্থিতিটা বুঝি, টু সাম এক্সটেন্ট আই আন্ডারস্ট্যান্ড ইয়োর সিচুয়েশন। টু সাম এক্সটেন্ট আই আন্ডারস্ট্যান্ড ইয়োর সিচুয়েশন। তো এই স্ট্রাকচারটাও কিন্তু খুবই সহজ ছিল, খুব সহজেই আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি টু সাম এক্সটেন্ট। এবার যেটা আমরা দেখবো সেটা হলো অন অ্যাকাউন্ট অফ। দেখো, সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে বা অর্থ করতে হবে যে কোনো কিছুর কারণে কোনো কিছু ঘটেছিল, তখন আমরা সেন্টেন্সে অন অ্যাকাউন্ট অফ এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, অসুস্থতার কারণে তিনি মিটিংটিতে উপস্থিত হতে পারেননি। She couldn't attend the meeting on account of illness. She couldn't attend the meeting on account of illness. আরেকটা এক্সাম্পল দেখো, ব্যক্তিগত কারণে তিনি তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলেন। He left early on account of personal reasons. He left early on account of personal reasons. যদি আমি বলি তুষার ঝড়ের কারণে স্কুলটা বন্ধ ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? The school was closed on account of the snowstorm. The school was closed on account of the snowstorm. তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, অন অ্যাকাউন্ট অফ কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো উইথ অল ডিউ রেসপেক্ট। উইথ অল ডিউ রেসপেক্ট, যার অর্থ হলো যথাযোগ্য সম্মান রেখেই বলছি। আমরা যখন কারোর বিরুদ্ধে যাই, অর্থাৎ কারো মতামতের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু বলতে চাই, তখন আমরা সামনের ব্যক্তিকে সম্মান দেখানোর জন্য এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যথাযোগ্য সম্মানের সঙ্গেই বলছি আমি আপনার মতামতের সাথে একমত নই। এই সেন্টেন্সটা কি হবে? With all due respect, I disagree with your opinion. With all due respect, I disagree with your opinion. আরেকটা এক্সাম্পল দেখো, যথাযোগ্য সম্মানের সঙ্গেই বলছি আমি এই ধারণাটিকে সমর্থন করতে পারছি না। With all due respect, I can't support this idea. With all due respect, I can't support this idea. তো তোমরা বুঝতে পারছো কোনো কিছুর বিরুদ্ধে যাওয়ার ক্ষেত্রে, কোনো ওপিনিয়ন বা কোনো ধারণার বিরুদ্ধে যাওয়ার ক্ষেত্রে আমরা সেন্টেন্সে এই ফ্রেজটা ব্যবহার করতে পারি সামনের ব্যক্তিকে সম্মান দেখানোর জন্য। পরেরটা হলো দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, দ্যাট মিনস এবার তোমার পালা। যদি আমি বলি আমি আমার অংশটুকু করে ফেলেছি, এবার তোমার পালা, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ ডান মাই পার্ট, নাও দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। আই হ্যাভ ডান মাই পার্ট, নাও দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। আরেকটা এক্সাম্পল দেখো, আমি যা কিছু করতে পারতাম করেছি, এবার তোমার পালা। I have done everything I could. Now the ball is in your court.
I have done everything I could. Now the ball is in your court. তো তোমরা বুঝতে পারছো এই ফ্রেজটাকে আমরা কত সহজে ব্যবহার করতে পারি। যখন আমাদের বোঝাতে হবে এবার তোমার পালা, আমি আমারটুকু করে দিয়েছি, এবার তোমার পালা। পরেরটা হলো রিগার্ডলেস অফ। রিগার্ডলেস অফ এর অর্থ হলো পরোয়া না করে। আমরা প্রায় বলে থাকি আমি পরোয়া না করেই সকালে বৃষ্টি হওয়া সত্ত্বেও হাঁটতে বেরিয়েছিলাম, বা আমি বৃষ্টির পরোয়া না করেও হাঁটতে বেরিয়েছিলাম। সে সতর্ক বার্তাটা উপেক্ষা করে বা পরোয়া না করে সেই কাজটা করেছিল। তো এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে রিগার্ডলেস অফ এর ব্যবহার করছি, অর্থাৎ এটার পরোয়া না করে এটা করেছিলাম। এক্সাম্পল দেখো, পরিণতির পরোয়া না করে সে তার মনের কথা বলেছিল বা সে তার মন খুলে কথা বলেছিল। He spoke his mind regardless of the consequences. He spoke his mind regardless of the consequences. যদি আমি বলি বাধা বিপত্তির পরোয়া না করে তারা এগিয়ে যেতে থেকেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? They kept moving forward regardless of the setbacks. They kept moving forward regardless of the setbacks. তো তোমরা বুঝতে পারছো রিগার্ডলেস অফ এর কি অর্থ, অর্থাৎ সেন্টেন্সে আমরা কোন অর্থে রিগার্ডলেস অফ কে ব্যবহার করছি। কোনো কিছুর পরোয়া না করে, এটার পরোয়া না করে এটা আমি করেছিলাম, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। পরেরটা হলো অন দ্য ব্রিঙ্ক অফ। অন দ্য ব্রিঙ্ক অফ সামথিং এর অর্থ হলো কোনো কিছুর দ্বার প্রান্তে রয়েছে। এক্সাম্পল দেখো, কোম্পানিটি দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে রয়েছে। সেন্টেন্সটি কি হবে? দ্য কোম্পানি ইজ অন দ্য ব্রিঙ্ক অফ ব্যাংক্রাপসি। দ্য কোম্পানি ইজ অন দ্য ব্রিঙ্ক অফ ব্যাংক্রাপসি। আরেকটা এক্সাম্পল দেখো, তারা সাফল্যের দ্বার প্রান্তে রয়েছে। দে আর অন দ্য ব্রিঙ্ক অফ সাকসেস। দে আর অন দ্য ব্রিঙ্ক অফ সাকসেস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অন দ্য ব্রিঙ্ক অফ কে কোন অর্থে ব্যবহার করছি। যখন আমরা বোঝাবো কোনো কিছুর দ্বার প্রান্তে রয়েছে, তখন আমরা সেন্টেন্সে অন দ্য ব্রিঙ্ক অফ সামথিং এর ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো অনলি অন ওয়ান কন্ডিশন, অর্থাৎ একমাত্র একটা শর্তে। আমরা প্রায় বলে থাকি আমি তোমাকে এটা বলতে পারি একমাত্র একটা শর্তে। সে তাকে ওখানে যেতে দিয়েছিল একমাত্র একটা শর্তে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে অনলি অন ওয়ান কন্ডিশনের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি একমাত্র একটা শর্তে তুমি আমার গাড়িটা ধার নিতে পারো, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ ক্যান বরো মাই কার অনলি অন ওয়ান কন্ডিশন। ইউ ক্যান বরো মাই কার অনলি অন ওয়ান কন্ডিশন। আরেকটা এক্সাম্পল দেখো, একমাত্র একটা শর্তে আমি তোমাকে যেতে দেব। I will let you go only on one condition. I will let you go only on one condition. তো আমরা এই ফ্রেজটার ব্যবহার প্রায় করে থাকি, স্ট্রাকচারটার ব্যবহার প্রায় করে থাকি। পরের স্ট্রাকচারটা হলো at this stage, অর্থাৎ এই পর্যায়ে। এই পর্যায়ে দাঁড়িয়ে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, এই পর্যায়ে দাঁড়িয়ে কিছু বলাটা খুব কঠিন। তো at this stage কে আমরা এরকম অর্থে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই পর্যায়ে আমরা পরিকল্পনাটি পরিবর্তন করতে পারি না, তাহলে সেন্টেন্সটা কি হবে? At this stage we can't change the plan. At this stage we can't change the plan. এই পর্যায়ে একটা সিদ্ধান্ত নেওয়া কঠিন। It's hard to make a decision at this stage. It's hard to make a decision at this stage. যদি আমি বলি এই পর্যায়ে শান্ত থাকাটা গুরুত্বপূর্ণ, তাহলে সেন্টেন্সটা কি হবে? At this stage it's important to stay calm. At this stage it's important to stay calm. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা at this stage কে কত সহজে ব্যবহার করছি। পরেরটা হলো at the same time. At the same time, অর্থাৎ একই সময়ে। ফর এক্সাম্পল, সে একটা বই পড়ছিল এবং একই সময়ে সে কফি খাচ্ছিল। সেন্টেন্সটা কি হবে? He was reading a book and at the same time he was drinking coffee. He was reading a book and at the same time he was drinking coffee. আরেকটা এক্সাম্পল দেখো, আমি আমার বাড়ির কাজ করছিলাম এবং একই সাথে আমি আমার বোনের সাথে কথা বলছিলাম। এই সেন্টেন্সটা কি হবে? I was doing my homework and at the same time I was talking to my sister. I was doing my homework and at the same time I was talking to my sister. তো তোমরা বুঝতে পারছো এই ফ্রেজটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। যখন আমরা বোঝাবো একই সময়, তখন আমরা সেন্টেন্সে এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচার তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচারকে কিন্তু এক্সাম্পলের মধ্যে দিয়ে খুব সহজেই আমরা ব্যবহার করতে পারি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ইংলিশ ফ্রেজেস। আমার মনে হয় প্রত্যেকটা ফ্রেজকে তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.